রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, যে যেখান থেকে দেখছেন আমাকে, আপনাদের প্রত্যেককে অভিনন্দন আর আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আকাশবাণী বিবিসি বাংলার পক্ষ থেকে। আপনাদেরকে সঙ্গ দিচ্ছি আমি রাশেদ গাজী। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে পেলাম যে বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা, সেখানে কিছু কিছু মাঝে মাঝে সূর্য উঁকি দিচ্ছে। যে এই কথাটি যে বলার কারণ হলো, বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বাংলাদেশের প্রতিটি মানুষকে সুখে রাখতে চেয়েছিলেন। প্রতিটি মানুষ তার অভাব এখন অনুভব করতে শুরু করেছেন। প্রত্যেকে বলেন যে আমরা আগে ভালো ছিলাম। প্রত্যেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতেছেন যে তিনি কবে ফিরবেন বাংলাদেশে এবং কবে আসবেন। তিনি গরিব দুঃখী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। সেই রকম একটি নেতৃত্ব কিংবা নেতা এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে আজও সৃষ্টি হয় নাই। এত দয়ালু নেত্রী, মানবতার নেত্রী, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। একটি তলাবিহীন ঝুড়ির যারা আমাদেরকে বলেছিল, তারাও হতবাক হয়েছিল বাংলাদেশের অভাবনীয় রিজার্ভ অর্থনীতির যেই সম্ভাবনাময় বাংলাদেশ। এশিয়ার টাইগার বলা শুরু করে দিয়েছেন বিশ্বের অর্থনীতিবিদরা। কিছুদিন আগে বিবিসি বাংলা যখন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের বক্তব্য নিয়েছিলেন, তখন বাংলাদেশ প্রসঙ্গে তাকে প্রশ্ন করা হলে তখন তিনি বললেন, কিছু কিছু সময় সৎ সাহসী নেতারা এবং দক্ষ নেতারা বিপদের সম্মুখীন হন, বাংলাদেশের বাহিরে নন। এর বেশি আর তিনি মন্তব্য করতে চাননি, কারণ তিনিও জানেন, এই কথা দ্বারা বার্তা দিলেন যে তিনিও জননেত্রী শেখ হাসিনাকে অত্যন্ত স্নেহের চোখে দেখেন, ভালো চোখে দেখেন। কারণ জননেত্রী শেখ হাসিনা ছিল গরিব দুঃখী মানুষের নেত্রী। তিনি শুধু আওয়ামী লীগের নেত্রী নন, তিনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে ঘর দিয়েছেন, তাদেরকে ভাতা প্রদান করেছেন। একসময় তার মাথার ভিতরে আসলো, জেগে বসলো যে বাংলাদেশের যে আর্থসামাজিক অবস্থা, তার মধ্যে থেকেও আমরা সার্বজনীন ভাতা চালু করব। আমাদেরকে বিশ্ব করোনা মহামারীর যে টিকা, সেগুলি সংগ্রহ করতে বাংলাদেশের, আমরা সবাই জানি, ছোট্ট আয়ের অর্থনীতি, আমাদের তেমন কোনো খনিজ সম্পদ বড় ধরনের নেই। তার মধ্যে থেকেও তিনি সাধ্য পরিমাণ একটা চেষ্টা করেছিলেন এবং সে পরিকল্পনা গ্রহণ করেছিলেন। যদি করোনা মহামারীর টিকা আমাদের ক্রয় করতে না হতো, তখন আমাদের অনেক সেক্টরের ইনকাম বন্ধ ছিল, সেগুলি যদি বন্ধ না হতো তাহলে তিনি অচিরেই সেটা চালু করে ফেলতেন এবং বাংলার প্রত্যেকটা মানুষ সেটা ভোগ করতেন। এখন এখন তার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার শুরু করছেন। তার একটাই অপরাধ, সেখানে বাংলাদেশের দায়িত্বভার নিলেন। তার একটাই অপরাধ, সেখানে বাংলাদেশকে একটি কলঙ্ক জাতি থেকে কলঙ্ক মুক্ত করতে চেয়েছিলেন। তার একটাই অপরাধ, সে কেন নিজের অর্থায়নে পদ্মা সেতু করার ঘোষণা দিলেন এবং সেটা করে দিলেন। তার এইগুলি আরও অপরাধ যে তিনি কেন বাংলাদেশকে অর্থনীতির একটি সম্ভাবনাময় দেশে পরিণত করতে চাচ্ছেন এবং করার পথে অগ্রসর হয়েছেন এবং তিনি সেক্ষেত্রে অনেক সাফল্য অর্জন করেছেন। তিনি কেন বাংলাদেশের মানুষকে স্বশিক্ষিত করতে চাচ্ছেন, তিনি কেন বাংলাদেশকে উন্নত শিখরে নিয়ে যাচ্ছেন, তিনি কেন উন্নত যে রাষ্ট্রগুলো এতদিন তাবেদারি করতো বাংলাদেশের উপর, সেই উন্নত রাষ্ট্রগুলোর চোখে চোখ রেখে কথা বলা শুরু করে দিয়েছেন। কারণ তারা মনে করছেন যে এইরকম একটা ছোট্ট দেশ আমাদের কথা শুনছে না, আমাদেরকে উপেক্ষা করে কথা বলছে। যে দেশটি আমরা অর্থ না দিলে, আমরা কবে অর্থ দিব, সে ক্ষুধা ক্ষুধা দারিদ্র পীড়িত বাংলাদেশে আমরা কবে অর্থ দিব, সে ছাড় করবো অর্থ, সেটার দিকে হা করে তাকিয়ে থাকতো। আমাদের অর্থ পেলে তারা তাদের খাদ্য সামগ্রী, অন্ন সামগ্রী, বস্ত্র সামগ্রী ক্রয় করতো। আজকে তারা আমাদের দেশে বিজনেস করতেছে, তারা আমাদের বিজনেস পার্টনার হচ্ছে। এগুলি বাংলাদেশের একটা অংশ মানুষের, যারা পরাজিত শক্তি, তাদের সেগুলি পছন্দ হয় নাই। কেন গরিব দুঃখী মানুষেরা নিজের পায়ে দাঁড়িয়ে নিজে খাবে, নিজে ইনকাম করে পরিশ্রম করে খাবে। জননেত্রী শেখ হাসিনা একটি কথা বলতেন যে আপনারা নিজে ইনকাম করে হালাল উপার্জন করে খান, এতে আপনাদের কোনো দোষ হবে না। কারণ কি, এতে আপনাদের আরাম থাকবে, আয়েশ থাকবে। এখন মানুষ ইনকাম পর্যন্ত করতে পারতেছে না, বাজারে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে, বলার মতো লোক খুঁজে পাচ্ছে না। এখন
কি যে বলে ওই যে বুইফোর মতো সংগঠনগুলি, মানবতার যে সংগঠন, তারা নিশ্চুপ হয়ে আছে। জানি না কেন তারা নিশ্চুপ হয়ে আছে। তারা আওয়ামী লীগের সময় অনেক সোচ্চার ছিল, পান থেকে চুন খসলেই তারা একদম মানে থাবা মারতো বাঘের মতো। কিন্তু এখন তাদের সেই দন্তগুলি বন্ধ হয়ে গেছে, দন্তগুলি কেটে ফেলেছে অভ্যুত্থানকারীরা। এখন তাদের বিপক্ষে এই যে জনগণ যে কষ্টে আছে, জনগণ যে এতদিন যে সুযোগ সুবিধা পেত সেগুলি থেকে যে বঞ্চিত আছে, বাংলাদেশ যে দুর্ভিক্ষের কবলে চলে যাচ্ছে, বিশ্ব মানবতা এখন খুবই খুশি। বিশ্ব মোড়লরা এখন খুবই খুশি, কারণ তারা আবার আমাদেরকে অর্থ দিবে, আমরা তাদের অর্থের দিকে চেয়ে থাকবো, সেরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতেছেন। তাই এই জন্য তারা খুশি, কারণ বাংলাদেশের মানুষ ক্ষুধা দারিদ্র মুক্ত। তারা মুসলিম প্রত্যেকেই, বাংলাদেশের মানুষ 95% মুসলমান, তারা প্রত্যেকেই ক্ষুধা যুক্ত থাকবে, দারিদ্র যুক্ত থাকবে, দারিদ্রের অনাহারে তারা দিন কাটবে। এবং যারা অন ইসলামিক লোক দেশ, তারা আমাদেরকে সহযোগিতা করবে, মানবতা দেখাবে সেই ক্ষেত্রে, আর আমরা তাদের সহযোগিতা দু হাত পেতে গ্রহণ করব, সে ফিলিস্তিনি ভাইদের মতো। কারণ ফিলিস্তিনি বাইরে এখন যে দেশে অর্থ দেয়, খাবার দেয়, সেদিকে তাকিয়ে থাকে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকেও রহমত দান করুক এবং বাংলাদেশের প্রতিও রহমত নাজিল করুক। কারণ বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, সে পরিস্থিতির অচিরেই উন্নতি ঘটবে, আমরা সে প্রত্যাশা করি। কারণ জননেত্রী শেখ হাসিনার এই আবার উনি ইউটার্ন করতেছেন, সেটা আমরা শুনে আসলে দেশের জনগণ তার দিকেই তাকিয়েছে, এটা আমাদের কাছেও ভালো লাগতেছে। আর এনসিপির শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা আজকে কয়েকদিন মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছে। যদি তারা শুরুতে মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো, তারা অভ্যুত্থান করেছে, কোনো সমস্যা হতো না। মুক্তিযুদ্ধের পক্ষে থাকতো, এক হাসিনা গেলে কত হাসিনা বাংলাদেশে আসবে। কিন্তু তোমরা সেই দেশের দায়িত্বভার নাও, রাজনীতি করো, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলো, বঙ্গবন্ধুকে তার প্রাপ্য সম্মান দাও। তোমরা বঙ্গবন্ধুকে তো প্রাপ্য সম্মান দিতে চাও নাই, বরঞ্চ তার বিরোধিতা করছো, তার মূর্তি ভেঙে ফেলেছ। ইসলামী রাষ্ট্রে মূর্তি থাকা ঠিক না, সেটা ঠিক আছে, কিন্তু তাকে এভাবে অপমান করে সেগুলো অপসারণ করার কোনো মানসিকতা ছিল না। কারণ একটি জাতিকে, তোমরা তো শিক্ষিত মানুষ, কারণ বাংলাদেশে তোমাদেরকে মেধাবী ছাত্র হিসেবে মিডিয়ারা প্রকাশ করেছিল, তো মেধাবী ছাত্রদের এরকম আচরণ। এখন আমরা দেখতে পেলাম যে জাতীয় পার্টি আজকে বলল ওই যে হেলমেট বাহিনী, কারণ এই যারা ক্ষমতা, এখন তাদের কার্যকলাপে তারা যদিও কিছু ধাক্কা খেয়ে এখন লাইনে এসে মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছে। কারণ তারা তো উল্টো পথে হাঁটা শুরু করছিল, তারা কি করছিল, ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য। আজ তারাই কি করছে, ছাত্রলীগের হেলমেট বাহিনী হয়ে ছাত্রলীগের পদে তলে ছিল, এবং তারাই ছাত্রলীগকে কলঙ্কিত করছে। এখন তারা আবার এখান থেকে বাইর হইয়া ফল্টি মেরা ডিগবাজি গাইয়া এখন আবার ছাত্রলীগের বিরুদ্ধে তারা কথা বলতেছেন, আর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছেন। কারণ এই অপকর্ম তো তারাই করছে, এখন তারা আবার আরও অপকর্ম করে এখানে একটু পার পেয়ে তারা বড় ধরনের অপকর্ম করে সরকার হটিয়ে এখন তারা আবার এই সরকারের বিরুদ্ধে বলতেছে। তো এই অপকর্মগুলি তো সরকারের মধ্যে থেকে তোরাই করছিলি, তাদের পিছনে পিছনে ঢুকে হেলমেট পরে তোরাই তো অপকর্ম করছে, কারণ তোদের বর্তমান কার্যক্রমটা তো সেটাই লক্ষ্য করছিল গত এক বছর জাতি। তো যাক, এখন তোরা যদি শুধরাস, তাহলে হাসিনা বলছে তোদেরকে ক্ষমা করে দিছে, আর না শুধরালে তোদের কি পরিণতি হয় সেটা একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। কারণ স্বাধীনতার সময় যারা যুদ্ধ অপরাধের সাথে যে সংগঠনটি জড়িত ছিল, তাদের কীরকম পরিণতি হয়েছিল সেটা জাতি দেখেছে, এবং সামনের দিনগুলিও দেখার জন্য জাতি অপেক্ষা করতেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জাতীয় পার্টি সহ আমরা চাই বাংলাদেশের এমন একটি সৃষ্টি হোক, যেমন জামাত ইসলামের আমির আজকে একটা কথা বলেছিলেন যে ওনাদের রাজনৈতিক পূর্বপুরুষদেরা যে বাংলাদেশ বিষয়ে যে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত নিয়েছে 2025 সালের 23 অক্টোবর পর্যন্ত, যে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত হয়েছে সেগুলির জন্য তারা নিঃশর্ত ক্ষমা চায়। নিঃশর্ত ক্ষমা চায় সেটা ঠিক আছে, কিন্তু যে অভাবনীয় ক্ষতি করে ফেলেছেন আপনাদের নেতৃত্বে আমাদের বাংলাদেশে, যে পাকিস্তানি বাহিনীদেরকে ডেকে এনে যে কাজগুলি করেছিল, আপনাদের পূর্বপুরুষেরা বাংলা ভাষায় কথা বলে বাংলার মানুষ হয়ে আপনারা বাঙালিদের বুকে গুলি চালাতে সহযোগিতা করেছিলেন, তাহলে বাইরের বুকে ভাই গুলি চালালো। আর যদি সেটা বাইরে বাইরে যুদ্ধ হয়, তাহলে সেটা কিভাবে সম্ভব হলো যে এক ভাই আরেক ভাইকে ডেকে আনে গুলি করার জন্য? তিন ভাই, এক ভাই যুদ্ধ করতেছে, এক ভাই মাঝখান দিয়ে মজা নিতেছে, আরেক বাইরে ডাকে এনে বড় আরেক বাইরে লগে যুদ্ধ লাগায় মারাইতেছে, পথ দেখাই দিতেছে। এবং এই দেশের আপনাদের বোনদেরকে
ফাঁকে আপনার ওই বাইরে যে বাইরে ডাকি আনছেন কন যে বাইরে এই যুদ্ধ এ বাইরে ইজ্জত সম্ভ্রম নষ্ট করছিল, সেটা সেটা আসলে কতটুকু সম্ভব, কতটুকু যুক্তিকার? জাতি আপনাদেরকে ক্ষমা চাইছেন, সেটা একটা পজিটিভ দিক, কিন্তু জাতি কতটুকু আপনাদেরকে ক্ষমা করবে সেটা ভবিষ্যতই এবং সময়ই বলে দিবে। তা আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।